বাংলার ইতিহাসে একটি বিশ্বাসঘাতক নারী চরিত্র ঘসেটি বেগম। তার আসল নাম মেহেরুন্নিসা বেগম। তিনি বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার খালা। পলাশীর যুদ্ধের অন্যতম ষড়যন্ত্রকারী ও নবাব সিরাজউদ্দৌলার খালার শেষ দিনগুলো কেমন কেটেছিল, তার পরিণতি বা কেমন হয়েছিল, আজকের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। আপনারা ভিডিওটির সঙ্গেই থাকুন। নবাব আলীবর্দী খানের ৩ মেয়ের মধ্যে ঘসেটি বেগম ছিলেন বড় মেয়ে। তার কোনো ছেলে সন্তান ছিল না। ঘসেটি বেগমের বিবাহ হয়েছিল নওয়াজিস মোহাম্মদ শাহমাদ জংয়ের সাথে, এবং যিনি শাহমাদ জংকে ঢাকার নায়েব নাজিম নিযুক্ত হয়েছিলেন। নিঃসন্তান হওয়ায় নওয়াজিস ঘসেটি দম্পতি সিরাজউদ্দৌলার কনিষ্ঠ ভাই অর্থাৎ একরামউদ্দৌলাকে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন। কিন্তু একরামউদ্দৌলা তরুণ বয়সে গুটি বসন্তে মারা যায়। এরপরে নওয়াজিস মোহাম্মদ দুঃখে কষ্টে মৃত্যুবরণ করেন। ঘসেটি বেগম উত্তরাধিকার সূত্রে তার স্বামীর কাছ থেকে প্রচুর পরিমাণে ধন সম্পদ পেয়েছিলেন। নবাব আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান না থাকায় তিনি ছোট মেয়ে আমিনা বেগমের বড় ছেলে সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। এতে ঘসেটি বেগম অসন্তুষ্ট হয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার পালক পুত্র সিরাজউদ্দৌলার আপন ভাই ইকরামউদ্দৌলাকে এই স্থানে দেখতে, কিন্তু ইকরামউদ্দৌলা অল্প বয়সে গুটি বসন্তে মারা যান। এরপর তিনি তার মেজ বোনের ছেলে শওকত জংকে সিংহাসনে অধিষ্ঠিত করার চেষ্টা করেন, কিন্তু নবাব আলীবর্দী খান সেটিও পছন্দ করেননি। এসব কারণে ঘসেটি বেগম সিরাজউদ্দৌলাকে পছন্দ করতেন না। সিরাজউদ্দৌলাও তাকে পছন্দ করতেন না। পিতার উত্তরাধিকারী নির্বাচনে তার মতামত গুরুত্ব পায়নি ঠিকই, কিন্তু বড় মেয়ে হিসাবে নবাব আলীবর্দী খানের কাছে তিনি গুরুত্ব পেতেন এবং রাজনীতিতে প্রভাবও বিস্তার করতে পারতেন। ঢাকার শাসনভার প্রকৃতপক্ষে ছিল ঘসেটি বেগম ও তার বিশ্বস্ত দেওয়ান, অনেকের মতে প্রণয়ী হোসেন কুলি খানের হাতে, কারণ নওয়াজিস ছিলেন দুর্বল প্রকৃতির লোক। এদিকে নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর নবাব হয়ে সিরাজউদ্দৌলা ঘসেটি বেগমকে অন্তরীণ করেছিলেন। সে সময় সিরাজউদ্দৌলা ঢাকার আয় ব্যয়ের হিসাব চেয়েছিলেন, কিন্তু রাজভাণ্ডার বা অর্থনৈতিক দায়িত্বে থাকা রাজবল্লভ সঠিক হিসাব দিতে ব্যর্থ হন। রাজবল্লভ রাজকোষ থেকে প্রচুর অর্থ আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তার ছেলে কৃষ্ণবল্লভ সিরাজউদ্দৌলার কাছ থেকে বাঁচতে কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফোর্ট উইলিয়ামে আশ্রয় নেন। কৃষ্ণবল্লভকে ফেরত চেয়ে কলকাতায় ইংরেজ গভর্নরের কাছে চিঠি লেখেন সিরাজউদ্দৌলা। পলাশীর যুদ্ধের সেটিও একটি কারণ হিসেবে বিবেচনা করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণবল্লভকে ফেরত দিতে রাজি হয়নি। এদিকে সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর ছিলেন নবাব আলীবর্দী খানের সেনাপতি। তরুণ নবাবের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতের ফলেই একসময় সিরাজউদ্দৌলাকে উৎখাতের ষড়যন্ত্রে নামেন তিনি। তখন তার সঙ্গে যোগ দেন ঘসেটি বেগম। ষড়যন্ত্রে আরও যুক্ত হয় ব্যবসায়ী জগৎ শেঠ এবং উমি চাঁদ। সবার অভিন্ন উদ্দেশ্য ছিল নবাবকে উৎখাত করা। সিরাজউদ্দৌলাকে উৎখাতের পরিকল্পনায় ঘসেটি বেগম প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। অবশেষে ১৯৫৭ সালের ২৩শে জুন পলাশী প্রান্তরে ইংরেজ বাহিনীর কাছে হেরে যান নবাব সিরাজউদ্দৌলা। এই ঘসেটি বেগম ছিলেন পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার পরাজয়ের পেছনে একজন গুরুত্বপূর্ণ নারী চরিত্র, যার জীবনের শেষ দিনগুলো কেটেছিল ঢাকার কাছে একটি প্রাসাদে বন্দী অবস্থায়। পলাশীর যুদ্ধ পরবর্তীতে তিনিও নিজে শিকার হয়েছিলেন প্রাসাদ ষড়যন্ত্রের। এই ষড়যন্ত্রের ফলস্বরূপ বুড়িগঙ্গায় ডুবে করুণ মৃত্যু হয় তার। ষড়যন্ত্রকারী হিসাবে বাংলার মানুষের কাছে তিনি বরাবর ঘৃণিত এবং জটিল মানসিকতার প্রতীক এক চরিত্র। জিঞ্জিরা প্রাসাদে ঘসেটি বেগম একা নন। পলাশী যুদ্ধের পর নবাব সিরাজউদ্দৌলার পরিবারের নারী সদস্য অর্থাৎ তার মা, স্ত্রী, কন্যাসহ অনেকজন নারীকে বন্দি করে পাঠানো হয়েছিল। ১৭৫৭ সালের শেষের দিকে তাদের এই প্রাসাদে পাঠানো হয়েছিল। বন্দি নারীদের প্রাসাদের বাইরে বের হবার অনুমতি ছিল না। ১৭৬০ সালে পানিতে ডুবিয়ে হত্যার আগ পর্যন্ত এই প্রাসাদে ছিলেন ঘসেটি বেগম। ঘরের শত্রু বিভীষণ, অর্থাৎ ঘরের গোপন কথা অন্যের কাছে জানানো, এই মানসিকতাই ছিল ঘসেটি বেগমের। তিনি ছিলেন অর্থলোভী, ক্ষমতালোভী, ইতিহাসের পাতায় ঘৃণিত এক নারী চরিত্র।